হায় ঈশ্বর, আমি এত সুন্দর কেন? কিন্তু এ কি? না না, রোজমেরির কি হলো? এটা দেখতে ওয়াও ফেরি টেল সাবস্ক্রাইব করো। ব্যস্ততাপূর্ণ শহর থেকে অনেক দূরে জঙ্গলের গভীরে এক দুর্দান্ত গোলাপের বাগান রয়েছে। এর মালিক হলো কুইন রোজমেরি। সে এতটাই মোহনীয় আর সুন্দরী যে এমনকি ফুলগুলিও তার সৌন্দর্যের কাছে মাথা নত করে। কিন্তু সবাই সেই গোলাপ বাগানে প্রবেশ করতে পারে না। রোজমেরির এক দৈত্যকার কাঁটাযুক্ত প্রাচীর তৈরি করেছিল, যা এটিকে বাকি বিশ্বের থেকে আলাদা রেখেছিল। রোজমেরির এভেলিন নামে এক দত্তক বোন ছিল। সে এক প্রাণবন্ত আর চঞ্চল প্রকৃতির মেয়ে। সে রোজমেরিকে ভালোবাসত। বোন, আমার দিকে তাকাও। কিন্তু রোজমেরি সবসময় ঠান্ডা মনোভাব প্রকাশ করত। এসব বোকা বোকা কাজ বন্ধ করো। রোজমেরি সবসময় ইভেলিনকে সবচেয়ে কঠিন কাজ করার জন্য নিযুক্ত করেছিল। তবুও ইভলিন প্রফুল্লতার সাথে তার দায়িত্ব পালন করত। রোজমেরি ইভলিনের সাথে এমন আচরণ করত যেন সে কষ্ট পায়, আর তার কষ্ট পাওয়ার একটা বিশেষ উদ্দেশ্য ছিল। একসময় রোজমেরি একটা সুন্দর আকাশী ফুল ছিল, তবে সে অবিশ্বাস্যভাবে অহংকারী ছিল। তুমি কি দেখছো? যেহেতু সে চায়নি অন্য কেউ তার চেয়ে সুন্দর হোক, রোজমেরি গোপনে একটা ফুলের গুঁড়ো তৈরি করেছিল, যা বিষ হিসেবে কাজ করত আর অ্যালার্জি তৈরি করত। এগুলো আকাশের অন্যান্য ফুলগুলোকে কুৎসিত করে তোলে। রোজমেরির এই দুষ্টু কাজে ফুলের পরী রাগান্বিত হয়ে গেল। আমি তোমাকে নশ্বর পৃথিবীতে পাঠাবো, আর তোমাকে গোলাপ বাগান পালন করার জন্য মানুষের ব্যথা সংগ্রহ করতে হবে। এটা তোমার সৌন্দর্য বজায় রাখার একমাত্র উপায়। যদি গোলাপ বাগান শুকিয়ে যায়, তবে তুমিও বুড়িয়ে যাবে আর কুৎসিত হয়ে যাবে। দয়া করে এটা করো না, আমি আমার শিক্ষা পেয়েছি। তুমি কেবল তখনই সুন্দর আর অমর হবে যখন তুমি বিশুদ্ধতম হৃদয়ের ব্যক্তির কাছ থেকে ব্যথা সংগ্রহ করবে। এটা রোজমেরির জন্য এক ভয়ঙ্কর শাস্তি ছিল। সবাই জানতো যে সে তার সৌন্দর্যের জন্য কতটা গর্বিত ছিল। খাঁটি মনের মানুষ কোথায় পাবো? আমাকে বাঁচাও, আমি আর সহ্য করতে পারছি না। দয়া করে এই শিশুটিকে বাঁচাও। সেই শিশুটি ছিল ইভলিন। সেই পবিত্র মাতৃপ্রেম দেখে রোজমেরি বুঝতে পারল যে শিশুটি সবচেয়ে বিশুদ্ধ হৃদয় নিয়ে বেড়ে উঠবে। তাই ইভলিনের মা মারা যাওয়ার পর রোজমেরি শিশুটিকে দত্তক নেওয়ার এবং তাকে তার সাথে রাখার সিদ্ধান্ত নিয়েছিল। ইভলিন বড় হওয়ার সাথে সাথেই আরো বুদ্ধিমতী হয়ে উঠল। সে সর্বদা রোজমেরির সাথে কথা বলার এবং তার সাথে থাকার চেষ্টা করেছিল। বোন, তুমি বাইরে গিয়ে বন্ধুদের সাথে খেলো না কেন? সারা দিন এই গোলাপ বাগানে কেন থাকো? একা কি বোধ করো না? ইভলিনের প্রশ্নে রোজমেরি বুঝতে পারল যে সে এইভাবে অনেক দিন এখানে বেঁচে আছে এবং এটাই তার কাছে স্বাভাবিক হয়ে গেছে। আমি এতেই অভ্যস্ত। আমি এভাবে চিরকাল বেঁচে থাকতে পারি যতদিন আমার এই সৌন্দর্য থাকবে, আর তা কখনোই ম্লান হবে না। চিন্তা করো না বোন, আমি এখনো তোমার বন্ধু হিসেবে আছি। রোজমেরি হেসে ফেলল, যা ইভলিন আগে কখনো দেখেনি। মেয়েটি এইভাবে আনন্দিত হলো যে সে রোজমেরিকে হাসাতে পেরেছে। আমার আবেগকে নিয়ন্ত্রিত রাখতে হবে, অন্যথায় আমার পরিকল্পনা নষ্ট হয়ে যাবে। যখন ইভলিন ঘুমোতে গেল, গোলাপ বাগানটি আলোকিত হয়ে উঠল এবং এটাই সেই সময় রোজমেরি যখন গোলাপের বাগানের দরজা খুলত, আর এখানে সুন্দরী মেয়েরা এসে গোলাপের প্রশংসা করত। যখন অন্য মেয়েরা খেলছিল আর মজা করছিল, লিলি এক কোণে হতাশাগ্রস্ত হয়ে বসেছিল। রোজমেরি তাকে দেখে সঙ্গে সঙ্গে লিলির মনে ঢুকে পড়ল। আমি তোমাকে কি সাহায্য করতে পারি? আমার মা চলে গেছে, আমি খুব কষ্ট পাচ্ছি।
তুমি শুধু কষ্ট পাচ্ছ কারণ তোমার আর টাকা জোগাড় করার জায়গা নেই। মা, তুমি শুধু কষ্ট পাচ্ছ কারণ তোমার আর টাকা জোগাড় করার জায়গা নেই। মা, আমি ভুল করেছি। মা, আমি তোমাকে সাহায্য করতে পারি, শুধু আমাকে সেই ব্যথার রত্ন দাও। লিলি ইতস্তত করে রোজমেরির হাতে সে রত্ন তুলে দিল, আর সাথে সাথেই রোজমেরি এটা নিয়ে লিলির মন থেকে বেরিয়ে গেল। লিলির যন্ত্রণায় গোলাপের কাছে পরিণত হলো, আর এদিকে রোজমেরি আনন্দের সাথে সেই ব্যথার রত্ন শুষে নিল, যা তার চেহারা উজ্জ্বল করে তুলল। যখন আমি এভলিনের ব্যথা পাবো তখন আমি চিরকাল সুন্দর আর অমর হয়ে থাকব। রোজমেরি নিয়মিতভাবে এভলিনের মনে ব্যথার অনুসন্ধান করতে গেল। কিন্তু সে কেবল আনন্দদায়ক স্মৃতি খুঁজে পেয়েছিল। এটা তাকে হতাশ করে তুলেছিল, আর এভাবেই দিন কাটতে থাকলো। এভলিন অক্লান্ত পরিশ্রম করত, আর রোজমেরি চাইতো এটা তাকে হতাশ করে তুলুক, কিন্তু এভলিন খুব প্রফুল্ল ছিল এবং কখনোই তার প্রতি ঘৃণা প্রদর্শন করেনি। একদিন যথারীতি রোজমেরি তার গোলাপ বাগানের সৌন্দর্যকে স্বাগত জানালো, কিন্তু এবার তাদের মধ্যে এক নতুন অপরিচিত মুখ দেখা গেল। আমি ইথান, একজন শিল্পী। তুমি কি আমাকে এই গোলাপ বাগানে ছবি আঁকার অনুমতি দেবে? রোজমেরি অন্য মেয়েদের বিরক্ত করতে চায়নি। আমার ফুল নষ্ট করবে না। সে ইথানকে দমন করতে গোলাপ থেকে একটি কাঁটা ফুটিয়ে দিয়েছিল, যার ফলে সে অজ্ঞান হয়ে পড়ে। রোজমেরি সুন্দরী মেয়েদের মনের গভীরে ঢুকে তাদের কষ্ট দূর করতে থাকলো। শিল্পী এখনো এখানেই আছে? যখন তার কথা মনে পড়ল অনেক দেরি হয়ে গেছে, তার ইতিমধ্যেই জ্ঞান ফিরে এসেছে এবং এভলিনের সাথে কথোপকথন শুরু করেছে। বোন, এটা ইথান, আমার নতুন বন্ধু। দয়া করে ইথানকে এখানে থাকতে দাও। প্রথমে রোজমেরি ইথানকে এখানে থাকতে দিতে রাজি হয়নি, কিন্তু সে তার মনের মধ্যে প্রবেশ করার পর বুঝতে পারল তার মনে অনেক দুঃখ রয়েছে। তুমি কি আমাকে এভলিনকে কষ্ট দিতে সাহায্য করতে পারবে? প্রতিদিন ইভলিন এবং ইথান রোজমেরিকে গোলাপের বাগানের যত্ন নিতে সাহায্য করত এবং তাদের সংযোগ আরো দৃঢ় হতে থাকে। ইভলিন নির্দোষ এবং ছেলেদের সাথে খুব বেশি যোগাযোগ না থাকায় সে সহজেই তার মিষ্টি কথায় আত্মসমর্পণ করল। ইভলিন, এই গোলাপের বাগান অনেক দামি। কেন আমরা এখান থেকে কিছু বিক্রি করে আমরা আনন্দদায়ক জীবন পেতে পারি? আমরা এটা পারবো না। এই গোলাপ বাগান আমার বোনের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমি তার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না। এটা মেনে নিতে নারাজ ইথান গোপনে রোজমেরিকে অনুসরণ করার সিদ্ধান্ত নিল এবং সে একসময় তার আসল পরিচয় আবিষ্কার করলো, যে তাকে নিজেকে সুন্দর দেখাতে অন্যের কষ্টের উপর নির্ভর করতে হতো। তুমি দানব, এই সৌন্দর্য একটা মুখোশ ছাড়া আর কিছুই না। আমি তোমার বোনকে সত্যিটা জানাবো। ইভলিন খুব কষ্ট পাবে। রোজমেরি চাইনি এই গভীর সত্যি ইভলিনকে আঘাত করুক। তুমি যদি চাও আমি চুপ থাকি, তবে গোলাপের বাগান ছেড়ে চলে যাও। আমি এত সহজে ভয় পাই না। তুমি যদি এই সত্য প্রকাশ করে এভলিনের ব্যথার কারণ হও, তবে আমি এটা করব। আমি অনেক দিন ধরেই সত্যিটা জানি। আমার বেদনা তুমি যা চাও তাই। ইভলিন সবসময় ঘুমের ভান করত এবং রোজমেরিকে অনুসরণ করত যখনই সে তার পরিকল্পনা মতো কাজ করত। সম্ভবত ইভলিনের স্বার্থপরতার কারণে সে তার বোনকে রক্ষার জন্য চুপ থাকতে বাধ্য হয়েছিল। এসব বন্ধ করো। ইথান একটা তাণ্ডব চালিয়েছিল আর গোলাপের বাগানটি ধ্বংস করে দিয়েছিল। গোলাপগুলি উপড়ে পড়েছিল আর এদিকে তার জীবনী শক্তিও নিঃশেষিত হচ্ছিল।
এদিকে ইভলিন উঠে দাঁড়ালো আর রোজমেরিকে রক্ষা করার জন্য তার শেষ শক্তি ব্যবহার করলো। বোন, জাগো, তুমি আমার একমাত্র পরিবার। রোজমেরি বুঝতে পারলো যে সেই ইভলিনের ব্যথার সত্যিকারের উৎস। রোজমেরি সেই ব্যথা ব্যবহার করে নিজেকে পুনরুত্থিত করতে পারল, কিন্তু সে তা করতে চায়নি। ইভলিন তার বোনকে জড়িয়ে ধরল। সে নিঃশ্বাস নিচ্ছিল। এরপর সে রোজমেরির কপালে চুম্বন করলো। এভলিনের ভালোবাসা তার ক্ষত নিরাময় করছিল, কারণ প্রেমে সবসময় ব্যথা থাকে, আর এগুলো একে অপরের পরিপূরক। ব্যথা প্রেমকে আগের চেয়েও শক্তিশালী আর গভীর করে তোলে। এটা ছিল রোজমেরির অভিশাপ ভাঙার মূল চাবিকাঠি, কারণ সে বুঝতে পেরেছিল যে চেহারায় আসলে সবকিছু নয়, বরং আবেগগুলি চেহারার চেয়েও বেশি মূল্যবান। রোজমেরি তার পার্থক্য গ্রহণ করল। সে আর অমর ছিল না এবং তার বেদনা সম্পূর্ণরূপে মুক্তি পেয়েছিল। সে ফুল হয়ে ফিরে এলো। অভিশাপের উত্তর খুঁজে পাওয়ার জন্য তোমাকে অভিনন্দন। ফুলের পরী রোজমেরি এবং এভলিনকে পরী বাগানে স্বাগত জানালো। সেই মুহূর্ত থেকে দুই বোন একসাথে সুখী আর আনন্দদায়ক জীবনযাপন করলো। রোজমেরি আর আগের মতো উদ্ধত আর অহংকারী ছিল না। সে নম্র হয়েছিল আর সবাইকে সাহায্য করত। Wow, fairy tales. ওয়ান্ডারল্যান্ডে প্রাচীন কিংবদন্তির সবচেয়ে জাদুকরী প্রাণীরা বাস করত। এটি ছিল একটি দীর্ঘ সবুজ বন এবং এখানে 4 ঋতুর পরিষ্কার জলপ্রপাত ছিল। সেই জাদুকরী প্রাণীদের মধ্যে একটি মারমেইড ছিল, যার একটি আশ্চর্যজনক সুন্দর লেজ ছিল, আর সে নদীতে বাস করত। প্রতিদিন যখন ভোর হতো, মারমেইড খুব তাড়াতাড়ি এসে নদীর ধারে পাহাড়ের উপর তার স্বপ্নের মানুষ ইউনিকর্নের জন্য অপেক্ষা করত। ইউনিকর্ন ছিল সেই অঞ্চলের সবচেয়ে শক্তিশালী প্রজাতি, যার রূপালী শিং এবং স্বতন্ত্র সাদা ডানা ছিল। যতবারই সে একটি বড় জলপ্রপাতের নিচে নদীর উপর প্রতিফলিত হয়েছে, ইউনিকর্ন সেই মুহূর্তে একটি সুদর্শন রাজপুত্রে পরিণত হয়েছে, যা চারপাশের পরীদের হৃদয়কে পাগল করে তুলেছে। ইউনিকর্ন, ওহ, আমি তোমার সৌন্দর্যে ডুব দিতে চাই। কোনোভাবেই না, সে আমার। হ্যালো ইউনিকর্ন, 147তম দিনেও তুমি এত সুন্দর। এটাকে ওহ, সে মনে হয় চলে গেল। মারমেইড তার নিজের অনুভূতি এবং আবেগকে প্রকাশ করার জন্য গান গাইতে লাগলো। যখন ইউনিকর্ন এটি শুনল, সে মারমেইডের মিষ্টি কণ্ঠে মুগ্ধ হয়েছিল। ইউনিকর্ন মারমেইডের সাথে বন্ধুত্ব করতে চেয়েছিল, এমনকি একটি সুন্দর সম্পর্ক। এরপর থেকে প্রতিদিনই ইউনিকর্ন এবং মারমেইড দেখা করত এবং একে অপরের সাথে তারা যা জানতো সে সব মজার গল্প করত। তাদের অনুভূতি ধীরে ধীরে শক্তিশালী হচ্ছিল এবং তারা একে অপরের ঘনিষ্ঠ হতে যাচ্ছিল। তাদের জাতিগত পার্থক্য ছিল, একজন মাটিতে আর একজন জলে বাস করত। মারমেইড ইউনিকর্নের সাথে উঠতে চাইতো, এমনকি বনের সবচেয়ে উঁচু গাছের বাইরে যেতে চেয়েছিল, যা ইউনিকর্নের থেকে গল্পে শুনেছিল। এমনকি সেই গ্রামের প্রবীণদের পরামর্শকে অস্বীকার করে নদীর ধারে বসবাসকারী জঙ্গল বিস্টের সাথে দেখা করতে গেল। জঙ্গল বিস্ট ছিল অত্যন্ত নিষ্ঠুর এবং ধূর্ত। সে এমন মন্ত্র জানতো যা ওয়ান্ডারল্যান্ডের নিষিদ্ধ ছিল। এর মধ্যে একটা ছিল শরীরের রূপান্তর। ওহ, কে আমার 1000 বছরের ঘুম ভাঙানোর সাহস করলো? জঙ্গল বিস্ট, আমি জানি আপনাকে বিরক্ত করা উচিত নয়, কিন্তু সম্ভবত শুধু আপনিই আমাকে সাহায্য করতে পারবেন। বোকা মেয়ে, তুমি মনে হয় ওই বিরক্তিকর পরীদের সাথে আমাকে বিভ্রান্ত করছো। তুমি এখনই চলে যাও। দয়া করে ইউনিকর্নের সাথে আমার ভালোবাসাটা বিবেচনা করুন। আমি একটু মজা করলাম। ঠিক আছে, তোমার আর ইউনিকর্নের ব্যাপারটা কি বলো তো দেখি। মারমেইড জঙ্গল বিস্টকে অনুরোধ করেছিল যেন সে তার তীক্ষ্ণ লেজটিকে পায়ে পরিণত করে।
ও আচ্ছা, এই জাদু ঘটার জন্য কিন্তু তোমাকে কিছু বিনিময় করতে হবে। এটা যদি তোমার সাথে ইউনিকর্নের সমস্ত স্মৃতি হয় তাহলে কেমন? মারমেড রাজি হতে ইতস্তত করলো। তোমার ভালোবাসায় বিশ্বাস নেই? তোমার ভালোবাসা যদি সত্যি হয় তাহলে তুমি অবশ্যই ইউনিকর্নকে সহজেই মনে রাখতে পারবে। তুমি সুন্দর আর ভালো গানও গাও। তোমার প্রেমে পড়া তার জন্য আর এমন কি কঠিন? আর যদি তোমরা দুজন আলাদা হয়ে যাও যেমন এখন, তুমি যতই ভালোবাসো না কেন, একদিন ইউনিকর্নের জন্য এটা কঠিন হবে। হয়তো সে অন্য কারো প্রেমে পড়বে। মারমেইড খুব ভয় পেল আর সে সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। মানুষের মতো পা থাকার পর মারমেড খুশি হয়ে নদী ছেড়ে চলে গেল আর ইউনিকর্নকে খুঁজতে উপকূলে গেল। সে ভীতভাবে কল্পনা করছিল যে ইউনিকর্ন যখন তাকে দেখবে তার কেমন অভিব্যক্তি হবে এবং একই সাথে সে কতটা খুশি হবে। কিন্তু সে যত বেশি আশা করছিল তত বেশি হতাশ হলো, কারণ ইউনিকর্ন কিছুই মনে রাখতে পারেনি। সে আনন্দের সাথে রাস্তার পাশের আরেকটা মেয়ের সাথে কথা বলছিল। মারমেড দৌড়ে গিয়ে বলল সে ইউনিকর্নের প্রেমিকা এবং সে তাদের স্মৃতি বিনিময় করেছে, কিন্তু ইউনিকর্ন তা মোটেই বিশ্বাস করেনি। তখন মারমেড বুঝতে পারল এই বিনিময় তার জন্য কতটা ভয়াবহ আর অভিশাপ নিয়ে এসেছে। ইউনিকর্নের পাশের মেয়েটি যখন বাধা দিল, সে মরিয়া হয়ে তাদের বুঝাতে চাইল। এই মেয়ে, তুমি কোথা থেকে এসেছো? সে বলছে সে তোমাকে চেনে না। আমি তোমার প্রেমিকা। এই বনের প্রতিটি পরী এই সম্পর্কে জানে। ইউনিকর্ন, তুমি আমাকে বিশ্বাস করো। তুমি শুধু সব ভুলে গেছো একটা অভিশাপের কারণে। তাকে ছেড়ে দাও। তুমি তো তাকে জোর করছো। এটা কি তোমার কারণে হচ্ছে? তুমি কি তাকে মন্ত্রমুগ্ধ করেছো? আমার প্রতি সে এমন নীরব থাকতে পারে না। যথেষ্ট হয়েছে। আমি জানি না তুমি কে, তারপরে তুমি এমন অদ্ভুত আর অযৌক্তিক কথা বলছো কেন? আর তুমি আমার বন্ধুর সাথে অভদ্র আচরণ করছো। দয়া করে দ্রুত এখান থেকে চলে যাও। এটা কিভাবে হতে পারে? গতকালই তো তুমি আমার সাথে চিরকাল থাকবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলে। মৎস্যকন্যা দুঃখের সাথে অনুভব করলো যে তাদের অনুভূতিগুলো স্মৃতির সাথে একসাথে ছিল। স্মৃতি হারিয়ে যাওয়ার কারণে তাদের অনুভূতি আর ভালোবাসাও অদৃশ্য হয়ে গেল। সে আফসোস করে নদীর তীরে ফিরে এলো আর সে জঙ্গল বিস্টের কাছে গেল তাকে অনুরোধ করে সবকিছু আগের মতো করে দিতে। কিন্তু তার এই ইচ্ছার জবাবে জঙ্গল বিস্ট নির্দয় ছিল। জাদু দ্বারা বিনিময় জিনিস ফেরত দেওয়া যায় না। নিশ্চয়ই তোমার কাছে একটা উপায় আছে। তুমি রাজ্যের সবচেয়ে শক্তিশালী জাদুকরী। তুমি চাইলেই যে কোনো কিছু করতে পারো। দয়া করে আমাকে সাহায্য করো। আমি শুধু চাই ইউনিকর্ন আমাকে মনে রাখুক। ঠিক আছে, তোমার প্রতি দয়া করে আমি এই নিয়ম ভাঙবো। কিন্তু এই জাদুর জন্য যা লাগবে তা হলো রূপালী ইউনিকর্নের শিং। ইউনিকর্নের শিং? সে এটা ছাড়া বাঁচবে কি করে? না, আমি পারবো না। এটা এমন গুরুত্বপূর্ণ কিছু না। এটা তার সৌন্দর্যের জন্য। ইউনিকর্ন নিজেও বুঝতে পারবে না যে সে তার শিং হারিয়েছে। বিশ্বাস করো। বিস্টের কথায় মারমেড সম্মত হলো। জঙ্গল বিস্ট মারমেডকে জাদুর একটি ব্যাগ দিল। এই ব্যাগটি খুললে ইউনিকর্ন নিশ্চিন্তে ঘুমিয়ে পড়বে। আর এই জাদু যদি ইউনিকর্নের শিঙে লাগানো হয় তবে শিংগুলি কোনো ব্যথা বা এরকম কিছু অনুভব না করে নিজে থেকেই খুলে যাবে। সে তার কাজ শেষ করার পর মারমেড প্রতিশ্রুতি অনুযায়ী জঙ্গল বিস্টের কাছে শিংগুলি নিয়ে এসেছিল এবং ফেরার পথে সে জঙ্গল বিস্ট এবং বন্দি বনের পরীদের দৃশ্যের মুখোমুখি হলো। অবশেষে আজ আমার অপেক্ষার দিন শেষ হতে যাচ্ছে। তুমি স্বপ্ন দেখো, ইউনিকর্ন রাজপুত্র অবশ্যই আমাদের রক্ষা করবে। স্বপ্ন তো দেখছো তোমরা। তোমাদের সুদর্শন রাজপুত্র আর ঘুম থেকে উঠতে পারে কিনা সেটাই দেখো। ওহ, সে বেচারা প্রেমিকা, তাকে তো ধন্যবাদ দিতেই হবে। এই দিনটার জন্য এতদিন অপেক্ষা করছিলাম। সেই ইউনিকর্নের শক্তির কারণে আমি এতদিন জাদু করতে পারতাম না। সেই ইঁদুরের কত সাহস আমাকে সমুদ্রে আটকে রেখেছে। এখন দেখো আমাকে আর কে আটকাবে। মারমেইড অত্যন্ত ভীত এবং অনুতপ্ত ছিল। সে ঘটনাক্রমে ইউনিকর্ন এবং পাশাপাশি সকলের জন্য একটা বড় বিপর্যয় ডেকে এনেছিল এবং হতাশ হওয়ার পরিবর্তে সে বুঝতে পারল যে তাদের সবাইকে বাঁচানো একমাত্র তারই দায়িত্ব। সে দ্রুত ইউনিকর্নের শিংগুলি ফিরিয়ে নিল এবং দেরি হওয়ার আগেই সবকিছু পুনরুদ্ধার করলো। কিন্তু মারমেইড এগুলো যতটা সহজ ভেবেছিল আসলে এতটা সহজ ছিল না। সে যতই শিং লাগানোর চেষ্টা করছিল না কেন, সেগুলো তাদের আসল অবস্থায় ফিরে আসছিল না।
এবং অসহায় হয়ে অবশেষে মারমেইড কান্নায় ভেঙে পড়ল। এই বিশ্বের যে কোনো কিছু সেটা যেভাবেই ভাঙুক না কেন, মারমেইডের অশ্রু দিয়ে তা নিরাময় করা যায়। কিন্তু এই চোখের জল ফেলার পর মারমেইডের কিছুই দেখতে পাবে না। কিন্তু এটা করা ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। আমি ভাবতাম পৃথিবীর কোনো কিছুই আমাকে কাঁদাতে পারবে না, এমনকি তুমি যদি আমাকে ভালো নাও বাসো তবুও। আমি ভুল প্রমাণিত হলাম। তোমার জেগে ওঠার জন্য আমি যে কোনো কিছু করতে প্রস্তুত। এবং সেই মুহূর্তে দুঃখে মারমেইড কাঁদল আর অশ্রু ঝরল। ইউনিকর্নের কপালে রাখা শিংগুলি স্পর্শ করার সময় এই অশ্রুগুলি আঠার মতো হয়ে গেল আর শিংগুলিকে আটকে দিল। ইউনিকর্ন ধীরে ধীরে তার চোখ খুলল এবং জেগে উঠল। কি হয়েছে? তুমি 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 জেগে উঠেছো? সেই সিলমোহর ভেঙে গেছে? সিলমোহর ভেঙে গেছে বুঝতে পেরে ইউনিকর্ন অবিলম্বে জঙ্গল বিস্টকে খুঁজতে উঠে গেল। কিন্তু জেগে ওঠার পর ইউনিকর্নের জাদু কিছুটা দুর্বল ছিল। জঙ্গল বিস্ট তার সমস্ত শক্তি ব্যবহার করে অন্ধকার মেঘ তৈরি করল, যার ফলে আকাশ কালো হয়ে গেল আর বিশাল বজ্রপাত হলো। সে বজ্রকে এড়িয়ে উড়ে গেল আর অন্ধকার রাত কেটে গেল। শেষ পর্যন্ত অন্ধকার মেঘ আর বজ্র অদৃশ্য হয়ে গেল। উষ্ণ আলো ফিরে এলো। আহ আহ আমার চোখ অন্ধ হয়ে গেছে। জঙ্গল বিস্ট যখন কিছুই দেখতে পাচ্ছিল না তখন ইউনিকর্ন তাকে ধ্বংস করার জন্য ঝাঁপিয়ে পড়ল। সর্বত্র চিৎকার প্রতিধ্বনিত হলো। মারমেইড জানতো যে ইউনিকর্ন সফলভাবে সবাইকে রক্ষা করেছে। সে দুঃখের সাথে হেসে নদীর দিকে ফিরে গেল। মারমেইড জানতো না তার পরিণতি কি হবে। জঙ্গল বিস্ট পরাজিত হয়েছে, কিন্তু তার লেজ কিংবা ইউনিকর্নের ভালোবাসার স্মৃতি কিছুই ফিরে এলো না। মারমেইড সেই পরিচিত পাথরে বসেছিল যেখানে সে প্রথমবার ইউনিকর্নের সাথে দেখা করেছিল আর পুরনো স্মৃতি মনে করতে থাকলো। সে অত্যন্ত অনুতপ্ত ছিল, কিন্তু এরপরেও খুশি ছিল কারণ সে যাকে ভালোবাসতো সে অবশেষে অক্ষত রয়েছে। আবেগের সাথে তার প্রেমের স্মৃতির কথা গাইছিল। লেজ এক সময় পায়ে পরিণত হয়, পুরনো স্মৃতি হারিয়ে যায়, তবে প্রেম যদি পূর্ণতা না পায় তবে কিছুই অর্জন হয় না। অপ্রত্যাশিতভাবে সেই মুহূর্তে ইউনিকর্ন পাশ দিয়ে যাচ্ছিল এবং তার কণ্ঠ শুনে থমকে দাঁড়ালো। আমার মাথা! সেই পরিচিত কণ্ঠ আর সুর তার স্মৃতিগুলোকে ধীরে ধীরে ফিরিয়ে আনছিল। একসময় সে পরিপূর্ণভাবে বুঝতে পারল সে মেয়েটি কে। ওহ, এটা তুমি! আমার সব মনে পড়েছে। ইউনিকর্ন খুশির সাথে মারমেইডকে জড়িয়ে ধরল। তুমি সত্যি মনে করতে পেরেছো আমি কে? এটা কি সত্যি? তুমি কখনোই আমাকে ছেড়ে যাবে না, তাই না? আমার খুব ভয় হচ্ছে। এটা আমি তোমাকে প্রতিজ্ঞা করছি কখনোই ছেড়ে যাব না। মারমেইড আর ইউনিকর্ন একসাথে হলো এবং তারা সব জায়গায় ঘুরে বেড়ালো। কিন্তু আমার খারাপ লাগছে, তুমি আর কখনো দেখতে পাবে না। আমি যে ভুল করেছি এটা তার প্রায়শ্চিত্ত। চিন্তা করো না, আমি তোমার চোখ হব আর তোমাকে পৃথিবী দেখাবো। হ্যাঁ, আমরা চিরকাল একসাথে থাকবো।